শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশি গণমাধ্যমকে জামায়াত জানিয়েছে যে তার সম্ভাবনা না থাকায় তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না। তবে কি বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা মির্জা ফখরুল? টিকা দেওয়ার 4 মাস হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি হাম। টিকার মান নিয়ে প্রশ্ন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বঙ্গভবনে নতুন বাসিন্দা হতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তাকেই প্রার্থী মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। যদিও আগে অনেকের নাম আলোচনায় এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই দলটিতে গুরুত্ব পাচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা জানিয়েছেন, তাদের দলের শীর্ষ নেতা এরই মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কারো কারো সঙ্গে রাষ্ট্রপতি পদে মনোনীত করার প্রশ্নে আলোচনা করেছেন। এই আলোচনা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দল থেকে মনোনীত হওয়ার সম্ভাবনা দেখছেন নীতি নির্ধারণী পর্যায়ের ওই নেতা। বিএনপি এবার রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে চায়, আর তা হতে হবে দলের ভেতর থেকেই। দলটির নেতারা এমন অবস্থানের ইঙ্গিত দিয়ে আসছিলেন, সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিবের নাম বিবেচনায় এসেছে বলে জানান এ নেতাদের অনেকেই। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এমন প্রেক্ষাপটে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী কোনো প্রার্থী দেবে সে সম্ভাবনা অত্যন্ত কম। ফলে বিএনপি প্রার্থী সম্ভবত নির্বাচিত হতে যাচ্ছেন। বিএনপিতে একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত, পাশাপাশি দলটির বাইরে রাজনৈতিক অঙ্গনে এবং জনগণের মাঝে ফখরুল ইসলাম আলমগীরের ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করে দলটি। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদের দলের মহাসচিবকে সম্মান দিতে চাইছে বলে বলেছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে লম্বা সময় ধরে বিএনপির সংকটে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দেশের ভিতরে আলমগীরই ছিলেন দৃশ্যমান মূল নেতৃত্বে। আবার অনেক নেতা মনে করেন, বঙ্গভবনের বাইরে বিএনপি সরকারে মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন আছে, সেখানে ঘাটতি হতে পারে বলে তাদের যুক্তি। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে বলা হয়েছে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি যাকে প্রার্থী মনোনয়ন করবে, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি। এই বিষয়কে উল্লেখ করে কোনো প্রার্থী না দেওয়ার কথা বলেছে জামাত, কারণ তারা প্রার্থী দিলে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রার্থী না দেওয়ার বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে এই যুক্তি তুলে ধরেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়াও তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সরকারি দল বিএনপি সংসদের বিরোধী দলগুলোর কোনো মতামত নিচ্ছে না। চলতি বছরের মার্চে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এপ্রিল থেকে শুরু হয় বিস্তৃত টিকা কার্যক্রম। এরপর 4 মাস অতিবাহিত হলেও হামের সংক্রমণ ও শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গাভি সমর্থিত আন্তর্জাতিক পর্যালোচনা ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে বিশ্বে হাম আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহ পদ্ধতিতে নীতিগত পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট এবং টিকাদানের সার্বিক কাভারেজ কমে যাওয়াকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি গ্রামাঞ্চলে টিকা সংরক্ষণ পদ্ধতি ও অবকাঠামোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, একসময় দেশে হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি ছিল প্রায় 95%, কিন্তু গত 2 থেকে 3 বছরে সেটি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে এবছর সংক্রমণ দ্রুত ছড়িয়েছে এবং অনেক শিশু সুরক্ষার বাইরে থেকে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হামের সংক্রমণ প্রতিরোধে অন্তত 95% শিশুকে টিকার আওতায় আনতে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ পরিচালিত এবং গাভি সমর্থিত সরাসরি টিকা সংগ্রহ কার্যক্রম ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ও নিরবিচ্ছিন্নভাবে টিকা সংগ্রহ করা হতো। কিন্তু 2025 সালে তৎকালীন অন্তর্বর্তী সরকার নিয়মিত টিকা সংগ্রহের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনে। এর ফলে টিকা সংগ্রহে বিলম্ব সৃষ্টি হয় এবং নিয়মিত টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্তর্বর্তী সরকার 50% টিকা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদাররা যখন উদ্বেগ জানিয়েছিল যে এভাবে টিকা ক্রয় প্রক্রিয়া 12 মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে। বাংলাদেশে প্রতি বছর সাধারণত প্রায় 7 কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়, কিন্তু 2025 সালে ইউনিসেফের প্রি ফাইন্যান্সিং ব্যবস্থার মাধ্যমে মাত্র 1,78,00,000 ডোজ টিকা সংগ্রহ সম্ভব হয়। টিকার এই ঘাটতির পাশাপাশি 2024 সালের শেষ দিকে পরিচালিত হওয়ার কথা থাকা জাতীয় হাম টিকাদান অভিযানও বারবার পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত বাতিল হয়। এর ফলে লাখ লাখ শিশু নির্ধারিত সময় টিকা থেকে বঞ্চিত হয় এবং সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গত 5 এপ্রিল থেকে দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এবং পরবর্তীতে দেশব্যাপী 1,80,00,000 শিশুকে লক্ষ্য করে হাম রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। 10 মে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন লক্ষ্যমাত্রা 99% এবং কর্মসূচি শেষে 103% কভারেজ অর্জনের দাবি করা হয়।
তবে জাতিসংঘের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী ৬৪টি জেলাতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের ৮০% বয়স ৫ বছরের কম এবং মোট আক্রান্তের প্রায় ১/৩ বয়স ৯ মাসের কম। অর্থাৎ নিয়মিত টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই তারা আক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ে ভ্যাকসিনের গুণগত মান ও সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। তারা জানিয়েছেন, হামের টিকা তাপমাত্রা সংবেদনশীল। এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। গ্রামাঞ্চলে সংরক্ষণ এবং টিকা দেওয়ার সময় এ তাপমাত্রা সবসময় নিশ্চিত করা যাচ্ছে কিনা তা নিয়ে পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করেন তারা। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে নতুন ২ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ পদক্ষেপ নেন তিনি। এ পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে ট্রাম্প আবারও মার্কিন সংবিধানের একটি ধারাকে চ্যালেঞ্জ করলেন, যদিও এ বিষয়ে তার আগের একটি চেষ্টা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছিল। অভিবাসন নিয়ন্ত্রণে রিপাবলিকান এই প্রেসিডেন্টের কঠোর অবস্থানের ক্ষেত্রে তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার হল জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করা। হোয়াইট হাউসের মূল লক্ষ্য কথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভ্রমণ বন্ধ করা। এ প্রক্রিয়া অন্তঃসন্তান বিদেশি নারীরা সন্তান প্রসবের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। গত ৩০ জুন সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর ট্রাম্প মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে গতকাল তিনি নির্বাহী আদেশের পথই বেছে নেন। এমন আদেশের মধ্য দিয়ে সরকারের নীতি নির্ধারিত হলেও তা কংগ্রেসের পাশ করা আইনের মতো শক্তিশালী নয়। ঢাকার গোরানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যার বিচার কাজ শেষ হয়নি ১১ বছরেও। আলোচিত এই হত্যা মামলা ঝুলে আছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। ২০১৫ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের গোরানে নিজ বাসায় খুন হন ব্লগার নিলয়। সেদিন রাতেই খিলগাঁও থানায় কারো নাম না তুলে ধরে ৪ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী আশামণি। দিনটি ছিল শুক্রবার। সেদিন জুমার নামাজ শেষ হওয়ার পরপরই খিলগাঁওয়ের পূর্ব গোরান টেম্পো স্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বর ৫তলা ভবনের পঞ্চম তলায় নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার বর্ণনায় নিলয়ের স্ত্রী আশামণি বলেছিলেন, জুমার নামাজের পরপর ২ দফায় ৪ জন লোক বাসা দেখার কথা বলে প্রবেশ করে। তারা নিলয়কে কুপিয়ে হত্যা করে চলে যায়। কোপানোর সময় একজন হামলাকারীর পা জড়িয়ে ধরেছিলেন আশামণি। এরপর তাকে চুল ধরে টেনে বারান্দায় আটকে রাখা হয়। আশামণির ছোট বোন ইশরাত তন্নিও ঘটনার সময় সেই বাসায় ছিলেন। চিৎকার করায় তাকেও আটকে ফেলা হয় আরেক পাশের বারান্দায়। গলায় ও ঘাড়ে কুপিয়ে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে নিলয়ের মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম ৬ মাসে রপ্তানি কমেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৪০০,৭৮,০০,০০০ পোশাক রপ্তানি করেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭৫% কম। তবে এ ধাক্কার পরও বাজারটিতে দ্বিতীয় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০২৫ সালের একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে $৪২৫,২৪,০০,০০০ পোশাক রপ্তানি করেছিলেন বাংলাদেশের রপ্তানিকারকরা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রপ্তানি আয়ের ২০% মতো আসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশ থেকে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের নির্বাহী কমিটি বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নানি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায়। ইউরোপিয়ান, উত্তর আমেরিকান ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অবস্থান যখন ইনফান্তিনোর বিরুদ্ধে, আফ্রিকা হাঁটল ঠিক তার উল্টো পথে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল জানায়, বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো সরে আসেনি তারা। একই দিন কাফের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল ফিফা সভাপতির পাশে দাঁড়ালো। ইনফান্তিনো আগামী বছরের মার্চে ফিফার পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।